যে আমাদের অনেকেই নাকি এরকম, এমনকি আমাদের কোনো কোনো উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা নামে ওই ধরনের কথা আছে, তারা নাকি এরকম কোটি কোটি টাকার হুম, ক্রিপ্টোকারেন্সি তারা নাকি বিদেশে পাঠিয়েছেন। তো হুম। এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? এগুলো সব বেরিয়ে আসবে। আর আমরা কিন্তু অনেক আগে থেকেই শুনছি এই বিষয়গুলো। আপনিও শুনেছেন যে ক্রিপ্টোকারেন্সি তো আরেকটি শব্দ, মানে এখন যেটি প্রচলন বেশি বিটকয়েন। বিটকয়েনে আসিফ মাহমুদ সজীব এই ভুঁইয়া বিটকয়েনটা ক্রিপ্টোকারেন্সি একই আমি জিনিস। সেটাই বলছি। আমি সেটাই হ্যাঁ, বলছি, বিটকয়েনটা শব্দটার প্রচলন বেশি, বিটকয়েন শব্দটা মানুষের কাছে পরিচিত বেশি। রাইট। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আহ, আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম, তারা যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তখন তাদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন চ্যানেলে এই ধরনের রিপোর্ট হয়েছে, আমরা ওইগুলোকে পাত্তা দেইনি এবং ওগুলো নিয়ে আমরা কোনো ধরনের কোনো কথাও বলিনি। কেন? ভারত মানে তো অচ্ছুত। অন্তত এই গত 18 মাসে ভারতের বিভিন্ন, হ্যাঁ ভারত কোনো কোনো গণমাধ্যমে অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে অপপ্রচার চলেছে। সবকিছুই যে গুজব তা কিন্তু নয়, তার অনেক কিছু আবার প্রমাণিতও হয়েছে যে অনেক কিছু গুজব নয়। তো সেই সব জায়গাতে কিন্তু এই যে ক্রিপ্টোকারেন্সি অথবা এই যে বিটকয়েন নিয়ে অনেক ধরনের রিপোর্টিং হয়েছে, আমরাও শুনেছি। কিন্তু আমাদের গণমাধ্যমগুলো তো এক ধরনের তুমুল সেন্সরশিপের মধ্যে ছিল এই 18 মাস। আগেও ছিল, কিন্তু সেটির মাত্রাটি বেড়েছিল। এইগুলো নিয়ে কোনো কথা বলেন আপনি দেখবেন, আমি নিশ্চিত এইগুলো নিয়ে কেবল রিপোর্টিং হওয়ার পথে হবে। এবং এগুলো একেবারেই অমূলক না, আমি বলছি না যে পুরোপুরি সত্য, কিন্তু বিশ্বাস করাটাও অমূলক নয়। এই যে 40 লাখ টাকা নিয়ে গিয়েছে বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সি, এটা তো বিবিসি করেছে। তা মাহাদি, এই যে ছেলের নাম বোধহয় মাহাদি, হ্যাঁ, নাক টিপলে মাহাদি হাসান, দুধ হ্যাঁ। বের হয়। নাক টিপলে দুধ বের হয়, সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পরে। সে যদি 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে যেতে পারে, 40 লাখ টাকা, আপনি সারা জীবনে 40 লাখ টাকা একসাথে দেখেছেন? আমার ধারণা আপনি 10 লাখ টাকা একসাথে দেখেননি। একসাথে দেখেননি আমার ধারণা। তো এই ছেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে সে 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে ওখানে ধরা পড়েছে। তার তো ভাগ্য ভালো, ওখান থেকে তাকে রিটার্ন করেছে। এবং এসআই সন্তোষকে তারা হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে থানা। এগুলো কিছুই থাকবে না, এগুলো কিছুই থাকবার পর আমি কেবলমাত্র একটি রিপোর্ট পড়ছিলাম, যদিও সেটি আওয়ামীপন্থী পত্রিকা। এটি বিশ্বাস করা যথেষ্ট কারণ আছে, কারণ ওই পত্রিকাটি আওয়ামীপন্থী হলেও যথেষ্ট যথেষ্ট ক্রস চেক করে রিপোর্টিং করে, এটা আমি দেখেছি। এখানে দেখলাম যে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের ব্যক্তি, গ্রামীণ ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন, এই ব্যক্তির মন্ত্রণালয়ে তড়িঘড়ি করে শেষ পর্যায়ে একটা প্রকল্পে 9,000 কোটি টাকার, 6 নয়, 9,000 কোটি টাকার, মানে মানে একটা কম্পিউটারের দাম দেখানো হয়েছে 7 লাখ টাকা। যে কম্পিউটারের দাম সর্বোচ্চ বাংলাদেশে যা পাওয়া যায় খুব ভালো কম্পিউটার 1,20,000 টাকা, 7 লাখ টাকা করে দেখানো হয়েছে। সেখানে 1,000 না 3,000 কম্পিউটার কেনা, তারপরে ইত্যাদিতে আরো অনেক খরচ হয়েছে। 13,000 কোটি টাকার প্রকল্প ছিল, সেটি এক ধাক্কা 4,000 কোটি টাকা বাদ দেওয়া হয়েছে। তারপরে 9,000 কোটি টাকা। তো এরকম অনেক অনেক জিনিস বের হবে। এটা চোখ বন্ধ করে বলে বলে দেওয়া যায় যে কি পরিমাণ দুর্নীতি তারা করেছে, এটুকু আমরা অনুমান করতে পারি। এবং এগুলো আস্তে আস্তে বের হবে। আমরা হয়তো সেই দিনগুলোর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, এগুলো বের হবে। আহ এবং এই যে ছাত্র উপদেষ্টা বলি আর এই যে বুড়া উপদেষ্টা বলি, আপনার ভাষায় যে বুড়ো উপদেষ্টা, আপনি যা বলতেন একসময় সেগুলো তো এখন সত্য। এগুলো তো সত্য। কোনো কাজ কাম ছিল না। এই যে স্বাস্থ্য উপদেষ্টা, তার কাজ কি ছিল? কি করেছে সে? সে তো এই যে জুলাই হত্যাকাণ্ডের সময় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থাটাও এনশিওর করতে পারেনি। হ্যাঁ, এই এদের রাইট, উপরে রাইট। ভর করে নাকি এই সরকার এসেছিল। তারা লুটপাট করেছে, হরি লুট করেছে, পুকুর চুরি নয় সাগর চুরি করেছে। এগুলো খুব শিগগিরই বেরোবে। এবং আমি বলতে চাই, যদি এগুলো কোনো তদন্ত না হয়, মানুষের মনে একটি ধারণা বদ্ধমূল হবে যে বিএনপি সরকার সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো ধরনের চুক্তি করে তারা ক্ষমতা এসেছে, এই জন্য তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। তবে আমি যা শুনছি উড়ো উড়ো, উপদেষ্টারা সম্ভবত বাইরে যেতে পারবে না। এটা আমি কোন এক সোর্স থেকে শুনেছি, আমি জানি না কতটুকু মিথ্যা বা সত্য। এবং বিমানবন্দরে নাকি মোটামুটি একটা এম্বার্গো দিয়ে রাখা হয়েছে, উপদেষ্টা যেন বাইরে যেতে না পারে। আমি শুনেছি, এটি কতটুকু কার্যকর হবে জানি না। এই দুইটা দাবিটা বৈঠকে, অনেকদিন ধরে করে আসছি। এই হ্যাঁ দাবিটাও হ্যাঁ, আমি অনেকদিন ধরে করছি, আপনিও করেছেন যে এদেরকে জি, আসলে পরীক্ষা নিরীক্ষা না করে বাইরে যেতে দেওয়া উচিত হবে না। একেবারেই না। এই যে এমনকি ডক্টর আলী রিয়াজকে, মনির হায়দারকে এদের আটকানো উচিত। নিঃসন্দেহে এই যে ফয়েজ তা বের হয়ে গেল, তার তো সরকারি কোনো অনুমোদন পত্র ছিল না বাইরে যাওয়ার। নির্বাচনের আগে তো সে বাংলাদেশ ত্যাগ করেছে। তো রাইট। এইভাবে আরো অনেকে যাওয়ার অপেক্ষায় আছে, এটুকু আমরা নিশ্চিত। আমরা নিশ্চিত কোনো ভুল নেই, কোনো ভুল নেই, পারলে পালিয়ে যায়। শেখ হাসিনা সরকারের যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদের তো বর্ডার ছিল, ভারত বর্ডার। এরা কোন বর্ডার দিয়ে পালাবে? যদি সত্যি সত্যি তারেক রহমান এই ধরনের কোনো ব্যবস্থা নেয়, এরা তো বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার হয়ে যেতে হবে। বঙ্গোপসাগর সাথে যেতে পারবে? তারেক রহমান যদি একটু পারে, স্যালুট। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে আগাম স্যালুট দিয়ে রাখছি, যদি পারে এই কাজটি করতে। আমি কথাটা জি। বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কিন্তু করা উচিত। এই 18টা মাস মানুষের জীবনে নাভিশ্বাস উড়েছিল, যা ইচ্ছা তাই করেছে। 18 মাস তো আমরা অন্ধকারে কাটিয়েছি। সো এই জায়গা থেকে দাবি তুলতে চাই, তারেক রহমানের উদ্দেশ্য বলতে চাই, প্লিজ কিছু একটা করুন, যেটা করতে পারেন।
আমি কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি। আপনি তো রাজনীতি চেঞ্জ করে দেওয়ার কথা বলছেন, করুন না। এটুকুই দাবি আমাদের। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। আপনার অনেকগুলি বিষয়ে খোলাখুলি মন্তব্য এবং কিছু পরামর্শ এবং তারেক রহমানের কাছে কিছু প্রত্যাশা, এগুলো ফলপ্রসূ হোক, এই ধরনের আকাঙ্ক্ষা, এই ধরনের প্রত্যাশা আমারও থাকলো। প্রিয় দর্শক, আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।